বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা আমরা যে পেশায় থাকি, টাকা পয়সা ইনকাম করার পর আমরা চাই সেগুলো একটা ফিক্সড জায়গায়, নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করার জন্য যেখান থেকে আমরা মুনাফা পাবো, টাকাটা বৃদ্ধি পাবে এবং বংশ পরম্পরাও সেটা সঠিক থাকবে। তো এইজন্য সবচেয়ে বেশি আমরা ইনভেস্ট করি আমাদের স্থাবর সম্পত্তিতে অর্থাৎ জায়গা জমিতে। কিছু ক্ষেত্রে কমার্শিয়াল জায়গায় এবং কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে আধুনিক সিটিগুলোতে আমরা ফ্ল্যাট ক্রয় করে থাকি অথবা যেকোনো বিল্ডিং বা জায়গা বানানোর জন্য প্লটগুলো ক্রয় করে থাকি। তো জায়গা জমি ক্রয় করার জন্য বেসিক কিছু জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, যেগুলো আমরা বারবারই বিভিন্ন ভিডিওতে বলি। তো তারপরেও এগুলোর মধ্যে অনেক জিনিস থাকে যেগুলো হয়তো একটা ভিডিওতে আমরা শেষ করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমরা যেটি ট্রাই করব আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে যে আপনাদের সাথে তুলে ধরার জন্য যে আসলে আর কি জিনিসগুলো আপনারা একটু সতর্কতার সাথে দেখবেন একটা জমি ক্রয় করার সময়। তাহলে আপনার এই ক্রয়কৃত জমি যাতে পরবর্তীতে আপনার ছেলে মেয়ে বা আপনার বংশধরের জন্য কোনো মামলার কারণ না হয়। সর্বপ্রথম হচ্ছে যার কাছ থেকে আপনি সম্পত্তিটা নিবেন বা যিনি সম্পত্তিটা বিক্রি করবে, প্রথমেই আপনি চিন্তা করেন যে উনি আসলে সম্পত্তিটার মালিক কিভাবে হলেন। যিনি বিক্রি করবেন বা আপনি যার কাছ থেকে ক্রয় করবেন, উনি মালিক কিভাবে হইলেন? উনি যদি নিজে কোনো দলিল সূত্রে মালিক হয়, নিজে ক্রয় সূত্রে ওনার যদি মালিকানা থাকে, তাহলে তার কাছ থেকে তার ক্রয় দলিলটা নিয়ে নিবেন। এখন এই ক্রয় দলিল নানা প্রকার হতে পারে, যেমন সাবকবলায় ক্রয় করতে পারেন, আদালত মূল্যে ক্রয় করতে পারেন, অগ্রক্রয় করতে পারেন। এটা ছাড়া বাটোয়ারা সূত্রে উনি পাইতে পারেন, হেবা সূত্রে পাইতে পারেন, নানা প্রকার আছে। অর্থাৎ যেই দলিল মূলে উনি বলতেছেন যে আমি জমিটার মালিক, আমি বিক্রি করব, সেই দলিলটা আপনারা নিবেন। মনে রাখবেন পিতার সম্পত্তি পুত্র পাবে। তো পিতা জীবিত থাকতে পুত্র সম্পত্তি দাবি করতে পারে না। তাই পুত্রের কাছ থেকে আপনারা সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারবেন না যতদিন পিতা জীবিত আছে। এখন অনেক ক্ষেত্রে হইতে পারে যে উনি তো আসলে জমির মালিক না, তবে উনার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে, মুক্তারনামা আছে। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলো দেখবেন এরকম বিভিন্ন এজেন্ট বা দালাল শ্রেণীর লোক যারা জমিগুলো বড় জমিগুলো ক্রয় করে সেগুলোকে আবার বিক্রি করে। এরা জমি ক্রয় করে না, এরা জমিটা থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নেয়। তো এক্ষেত্রে তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা নিবেন, দেখবেন যে এটা অপত্যাহারযোগ্য কিনা, এটা রেজিস্টার্ড কিনা, এটা আপনাকে দেখতে হবে। এটা ছাড়া অনেক ক্ষেত্রে যেটা হয়, যদি কোনো সন্তান নাবালক থাকে, মুসলিম আইনে পিতা বিক্রি করতে পারে। শুধুমাত্র পিতা আর পিতার অবর্তমানে দাদা সম্পত্তিটা বিক্রি করতে পারে। এটা ছাড়া কোনো নাবালক যার বয়স 18 বছরের বা তার কম সে বিক্রি করতে পারবে না। তো এরকম যদি পিতা বিক্রি করতে আসে, একটু ভালো করে খোঁজ খবর নিবেন তারপর। এটা ছাড়া পিতা বা দাদার বাইরে যদি অন্য কেউ সম্পত্তি বিক্রি করতে চায়, তাহলে তার কাছ থেকে আদালতের পারমিশন আছে কিনা দুটো পেপার দেখবেন। একটা হচ্ছে সে যে অভিভাবক নিযুক্ত হয়েছে 1890 সালের একটা আইন আছে গার্ডিয়ান অ্যান্ড ওয়ার ট্যাক্সের আন্ডারে, সেই পেপার। এবং সে যে জমিটা বিক্রি করতে চাচ্ছে সেটা পারমিশন বা হস্তান্তর করার পারমিশনটা আদালত দিয়েছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তাহলে যিনি বিক্রি করতে আসবেন, যার কাছ থেকে ক্রয় করবেন, এই জিনিসগুলো আপনি দেখবেন। তো যখন আপনি তার কাছ থেকে সেই দলিলটা নিয়ে আসলেন, তখন সেই দলিল আপনি পড়ে দেখেন উনি কি মালিক একা, না ওনার সাথে আরো কেউ মালিক আছে। অনেক ক্ষেত্রে পৈতৃক সূত্রে মালিক হয়। তো ভাই বোনদের ব্যাপারে একটু খোঁজ খবর নিবেন, সব ভাইরা বিক্রি করতেছে না, একজন বিক্রি করতেছে। একজন যদি বিক্রি করে এক দাগে সে তার অংশ মোতাবেক বিক্রি করতেছে না সবটুকু বিক্রি করতেছে, এই সম্পর্কে একটু খোঁজ খবরটা নিবেন। আর সম্পত্তি ক্রেতা বা আপনি যার নামে ক্রয় করবেন, এদের কোনো যোগ্যতা লাগে না। আপনি নাবালকের নামে সম্পত্তি ক্রয় করতে পারেন, পাগলের নামেও ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশের নাগরিক হতে হবে। মনে রাখবেন, বাংলাদেশী নাগরিক না হলে নরমালি জেনারেলি আপনি কি করতে পারেন না, সম্পত্তি বিক্রিও করতে পারেন না, সম্পত্তি ক্রয়ও করতে পারেন না। সরকারের স্পেশাল পারমিশন নিয়ে করা যায়, সেটা ভিন্ন কথা। নরমালি সংবিধান মোতাবেক আপনি বাংলাদেশে সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে বাংলাদেশী নাগরিক হতে হবে। আর যদি আপনি বিক্রিও করতে চান, আপনাকে বাংলাদেশী নাগরিক কিন্তু হতে হবে। এটা হচ্ছে জেনারেল রুল, এক্সেপশন আছে, সেটা ভিন্ন কথা। এখন আসি, যেই সম্পত্তিটা আপনার পছন্দ হয়েছে, যেটা আপনি ক্রয় করবেন, সেটার মধ্যে আপনি কি যাবেন, গিয়ে দেখবেন সম্পত্তিটা কোথায় অবস্থিত। যদি দেখেন যে সম্পত্তিটা কোনো রাস্তার পাশে অবস্থিত, যেমন চিত্রে আপনাদেরকে আমরা একটা রাস্তা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা হাইওয়ে। তো এর পাশে যদি আপনার সম্পত্তিটা হয় একদম রাস্তার সাথে লাগানো, এক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে। কেন সাবধান হতে হবে? মনে রাখবেন, এই যে রাস্তা যেগুলো আছে এগুলোর আশেপাশে দুই সাইডে সরকারের অধিগ্রহণ করা জায়গা কিন্তু থাকে, যেটা হয়তো কাজে লাগে না, সরকার ব্যবহার করে না। সড়ক এবং জনপথ বিভাগ ব্যবহার করে না, রেলওয়ে ব্যবহার করে না, বিভিন্ন সংস্থা ব্যবহার করে না, যেগুলোকে আমরা নয়নঝুলি বলি।
তো অনেক ক্ষেত্রে নয়নজলির বাইরেও আপনার মূল জমিতে সম্পত্তি থেকে যায়। তো আপনার উচিত হবে যদি এরকম হাইওয়ের পাশে হয়, তাহলে আপনি কি করবেন, সম্পত্তিটা পিছন থেকে আপনি একদম এইখান থেকে পিছন থেকে বুঝে নেবেন, পেছন থেকে। আর যদি একদম মুখ পর্যন্ত নিতে হয়, তখন আপনি সড়ক এবং জনপথ বিভাগের একটা নকশা পাবেন। প্রতিটা জেলায় সড়ক এবং জনপথ বিভাগ আছে। সেখান থেকে আপনি তাদেরকে বললে তারা আপনাকে মেপে দিবে কতটুকু তাদের রাস্তা, অথবা তাদের কাছ থেকে জেনে নেবেন এই দাগ থেকে তারা কতটুকু সম্পত্তি অধিগ্রহণ করেছে। তো তখন আপনি যেটা করবেন, এই পিছন থেকে আপনি সম্পত্তি মাপতে মাপতে আসবেন, তাদের অংশটা বাদ দিয়ে দেখবেন যে আপনার তার মালিকের জমি কোথায় গিয়ে ঠেকতেছে। অনেক ক্ষেত্রে দেখবেন এই পর্যন্ত যাওয়ার পরই শেষ, বাকিটা তারা অধিগ্রহণ করে নিয়েছে। তো এরকম। তারপরে আপনি যে কাজটা করবেন, এই সম্পত্তিটা এখন একজন আমিন দ্বারা ভালো করে মাপাবেন যে আসলে কতটুকু সম্পত্তি আছে। দলিলে যে দাগ নাম্বার আছে, খতিয়ানে যে দাগ নাম্বার আছে, ওই এলাকার নকশা মোতাবেক এই জমিটা কিনা এটাও একটু যাচাই করে নেবেন। তাহলে বাস্তব দখলটা তো আপনি দেখলেন, বাস্তব দখল দেখবেন, দলিল খতিয়ান অনুযায়ী মালিকানার যে দখল সেটাও যাচাই করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখবেন দলিলে দাগ নাম্বার হয়তো এটা দেওয়া আছে, উনি দখলে আছেন এখানে। তো এই রকম প্রতারণা থেকে বাঁচার জন্য আপনি এই কাজটা করবেন। এখন তারপরে কি করবেন? তারপরে কথা হচ্ছে, এগুলো দেখার পরেও আপনার উচিত হবে এখন আপনার কাছে যে দলিলটা আছে, যে খতিয়ানটা আছে, সর্বপ্রথম খতিয়ানটা নিয়ে যাবেন। আপনি ইউনিয়নের মধ্যে যে আপনার তহসিল অফিস আছে সেখানে দিলেই বোঝা যাবে যে এই খতিয়ানটা অরিজিনাল কিনা, এই খাজনা রসিদটা অরিজিনাল কিনা, খাজনা দেওয়া আছে কিনা, জমি ওই হোল্ডিং এ আছে কিনা, যাবতীয় তথ্য পাবেন। সেটি সরকারের অর্পিত খাস কোনো সম্পত্তি কিনা সবকিছু সেই তহসিলদারকে জিজ্ঞেস করলে উনি বলে দিবে। নরমালি সরকারি কোনো স্বার্থ যদি থাকে, কোনো যদি সমস্যা থাকে, সরকার খাজনা নেওয়া বন্ধ করে দেয়। তো আপনি এটা সেখান থেকেই জানতে পারবেন। এবং তহসিলদারের কাছ থেকে আপনি সম্পত্তিটার সিএস, এসএ, আরএস যাবতীয় যে রেকর্ডের মালিক কে ছিল, কিভাবে আসলো, এটাও জেনে নিতে পারেন যদি আপনি একটু কথাবার্তা বলেন। এরপরে দায়িত্ব হবে আপনি চলে যাবেন সম্পত্তিটা যেই উপজেলার অধীনে অবস্থিত সেই উপজেলা সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দলিলে বিক্রেতা যখন ক্রয় করলো সেই দলিল নাম্বারটা দেখে আগে সর্বপ্রথম ওই দলিলটা অস্তিত্ব আছে কিনা সেটা আগে যাচাই করে নেবেন। আপনি একটা কাজ করতে পারেন, সবচেয়ে বেস্ট হয় 25 বছরের একটা তল্লাশি দিতে পারেন। কেন 25 বছরের তল্লাশি দিবেন? নর্মালি যে হোম লোন গুলো হয় বা পাওয়ার অফ অ্যাটর্নি বলেন, যাই বলেন, 25 বছরের বেশি আসলে কেউ এরকম হোম লোনও দেয় না, কোনো ঋণও কিন্তু হয় না। তো এর জন্য আপনি একটা 25 বছরের তল্লাশি দিবেন। তল্লাশি খরচ খুবই সামান্য, মাত্র 20 টাকা প্রথম বছর, পরবর্তী বছর 15 টাকা করে। সরকারি খরচের কথা বলতেছি, বাস্তবে হয়তো একটু টাকা পয়সা বেশি লাগে। তো যাই হোক, আপনি কি করতে পারেন, দাতা গ্রহীতার নাম দিয়ে তল্লাশি দিতে পারেন, অথবা নির্দিষ্ট মৌজা ভিত্তিক যেই তাদের দাগ নাম্বার আছে সেই হিসাবে দিয়ে সেখান থেকে যাচাই বাছাই করে দেখতে পারেন এই সম্পত্তিটা মর্টগেজ করা আছে কিনা, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে কিনা, হেবা করা আছে কিনা, যাবতীয় জিনিসগুলো আপনি সেখান থেকে জানতে পারবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার দায়িত্ব হবে তখন আপনি কি করবেন, আপনি বাস্তব মালিকানা যাচাই করলেন, দলিল খতিয়ান সবকিছু ঠিক আছে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একজন ভালো বিজ্ঞ দলিল লেখক অথবা আইনজীবীর মাধ্যমে, মনে রাখবেন আইনজীবীর মাধ্যমেও কাজটা করাতে পারেন, অথবা যিনি ভালো দলিল লেখক, ভালো দলিল মুসাবিদা করতে পারেন, তার মাধ্যমে একটা কি করবেন, আপনারা বায়না চুক্তি করবেন। সরাসরি ক্রয় করার প্রয়োজন নাই, বায়না চুক্তি করে সেখানে আপনার যতদিন সময়ের প্রয়োজন, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস, যতদিন সময়ের প্রয়োজন সেই দলিলে উল্লেখ করে কি কি শর্তে বায়না করতেছেন, শর্তগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার লিখে আপনি সামান্য খরচে বায়নামা করে রাখে দিবেন। বায়নামা করলে সুবিধা যেটা হয়, জমির দাম যদি বেড়ে যায়, বিক্রেতা যদি মারা যায়, কোনো সমস্যা নাই, বাকি টাকা আদালতে জমা করে আপনি কি করতে পারবেন, খুব সুন্দরভাবে জমিটা আপনার ক্রয় করে নিতে পারবেন। তো এক্ষেত্রে একটা টেকনিক বলে দিব যে আসলে আপনি যদি অজানা পরিবেশে যায় কিভাবে সম্পত্তির ভ্যালুয়েশন করবেন। তো প্রথমে আপনি যে অঞ্চলে যাবেন সম্পত্তি ক্রয় করার জন্য, সে অঞ্চলের দলিল লেখককে বললে তারা আপনাকে মৌজা রেট দিয়ে দিবে যে আসলে কোন সম্পত্তি বা কোন মৌজার জমিগুলো কোন শ্রেণীর, বাজার মূল্য কত, সরকারি বাজার মূল্য কত, যেটা আপনাকে সর্বনিম্ন কিন্তু দলিলে উঠাইতেই হবে। তো আপনি ধরলাম যে একটা সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য যদি 1 লাখ টাকা হয়, অ্যাটলিস্ট সেই সম্পত্তির বাজার মূল্য যদি সরকারি যদি 1 লাখ টাকা হয়, বাস্তবে সেই সম্পত্তিটার দাম 2 থেকে 2.5 অথবা 3 লাখ টাকা কিন্তু হবেই হবে। তো সেই হিসাবে আপনি একটা ক্যালকুলেশন করে নিতে পারেন যে আসলে সরকারি দাম এত, বাস্তবে দাম এত, সেই হিসাবে নেগোসিয়েশন আপনি করে নিতে পারবেন। তো যখন আপনি কি করলেন, বায়নামা দলিল করলেন, তখন আপনি বাস্তবে সম্পত্তি দখলে চলে যাবেন। যদি সেখানে কোনো প্রকার নানা প্রকার ঝামেলা থাকে, অটোমেটিক আপনি কিন্তু জানতে পারবেন। তো অনেকে যে প্রশ্নটা করেন যে ভাই
আদালতে মামলা আছে কিনা আমরা জানবো কিভাবে? তো মনে রাখবেন আপনি যখনই বাস্তবে সেই সম্পত্তির দখলে যাবেন, আপনি কিন্তু আশেপাশের লোক আসবে, কথাবার্তা বললে আপনি বুঝতেই পারবেন যে আসলে তাদের মধ্যে সেখানে কোনো ঝগড়াবাতি অনেক কিছু হয়েছে কিনা, আদালতে মামলা হয়েছে কিনা। যদি দেখেন যে কেউ যদি বলে যে হ্যাঁ, ঝগড়াবাতি হয়েছে, মামলা হইতেও পারে, তো তখন আপনি কি করতে পারেন? সেই আদালত, সেই জমিটা যে অঞ্চলে অবস্থিত জেলা শহরের আদালতে সেরেস্তা গিয়ে আপনি সেখানে একটু দেখতে পারেন। বাদী-বিবাদীর নাম দিয়ে অথবা জমির যিনি মালিক তার নাম দিয়ে দেখতে পারেন। তো যদি থাকে ভালো, না থাকলে কোনো কিন্তু সমস্যা নাই। তো এইভাবে আপনারা একটি সম্পত্তি ক্রয় করার জন্য প্রাথমিক পদক্ষেপগুলো নিতে পারেন। তাহলে মেইন হচ্ছে যিনি বিক্রি করবেন তার যোগ্যতাটা দেখবেন, তার মালিকানা দেখবেন। যে সম্পত্তি আপনি ক্রয় করবেন ওই সম্পত্তি কিনা এটা জেনে বুঝে নিবেন। আর সবসময় ট্রাই করবেন সেল ডিড বিক্রয় দলিল করার জন্য। যদি যেই মুসলিমদের যে ১৫ টা সম্পর্ক আছে বাবা-মা, ভাই-বোন, নিকটাত্মীয় এদের বাইরে যখন আপনি সম্পত্তি ক্রয় করবেন সবসময় চাইবেন আপনি সেল ডিড করার জন্য। কারণ আদালত বা আইন আপনাকে এমন একটা এক্সেপশন দেয়, আপনি যদি যতটুকু তল্লাশি করা প্রয়োজন, যেমন তহসিল অফিস, সাব রেজিস্ট্রেশন অফিসে তল্লাশি করে সবকিছু যাচাই বাছাই করে যখন সেল ডিড একটা সম্পত্তি নিবেন, পরবর্তীতে যদি কোনো কিছু আদালতে হয়েও যায়, সেক্ষেত্রে আদালত আপনি যে কনসিডারেশন দিয়ে নিচ্ছেন, এক্ষেত্রে আপনার অনেক প্রকার ব্যাকআপ দেওয়া থাকে, সুবিধা দেওয়া থাকে, দলিলটা বাতিল হওয়া থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো এটি ছিল আজকের প্রাথমিক আলোচনা। আশা করি আমরা কন্টিনিউ এই বিষয়ের উপর ভিডিও আপলোড করব। এটা ছাড়া পূর্বের পুরাতন কিছু ভিডিও তো আছেই, কিন্তু তারপরেও আপনাদের অনেকেরই শুধু সম্পত্তি সংক্রান্ত এই ভিডিওগুলোর প্রয়োজন। তো এজন্য আমরা একটা দলিল রক্ষক কোর্সও কিন্তু আমাদের চলতেছে। তো সেটা মোটামুটি আমাদের ৩ টা ক্লাস হয়ে গেছে। তারপরেও যারা জয়েন করতে চান চাইলে করতে পারবেন, অথবা আমরা আগামী মাসে আবার নতুন করে চালু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।